আজকের আলোচনায় আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসটা নিয়ে একটু গভীরে যাব। বিশেষ করে এর দশম পরিচ্ছেদ প্রত্যাবর্তন। সজনীকান্ত দাশের অনুবাদটা আমরা দেখছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা পরিচ্ছেদ। অনেক নাটকীয়তা আছে। ঠিক তাই। এখানে গল্পটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে মাতঙ্গিনী নামের চরিত্রটি সে এক গোপন দেখা সেরে ফিরছে ভোরের ঠিক আগে আগে, সঙ্গে করুণা। আর পরিবেশটাও বেশ থমথমে, আকাশ মেঘলা, ঝড় আসছে। হ্যাঁ, আর এই বাইরের ঝড়টা যেন মাতঙ্গিনীর মনের ভেতরে ঝড়েরই একটা প্রতিচ্ছবি, তাই না? একদম, এটাই তো বঙ্কিমচন্দ্রের লেখার একটা বৈশিষ্ট্য। প্রকৃতি শুধু ব্যাকগ্রাউন্ড নয়, চরিত্রের মনের অবস্থার সাথে মিলেমিশে যায়। তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। মানে এই পরিচ্ছেদের ঘটনাগুলো তো দেখবই, কিন্তু তার সাথে মাতঙ্গিনীর মনে টানা পড়েন, তার ভয়, অপরাধবোধ। আর অবশ্যই রাজমোহন, তার স্বামীর সে ভয়ঙ্কর রূপটা। হ্যাঁ, ভালোবাসা, বিপদ, প্রতিহিংসা সব মিলেমিশে একটা সাংঘাতিক ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে গল্পটা। আমরা মাতঙ্গিনীর ফেরা, তার মনের ভেতরের দ্বন্দ্ব, তারপর ঝড়ের আশা, রাজমোহনের মুখোমুখি হওয়া, আর একদম শেষে কি ঘটল এই সব নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক মাতঙ্গিনীর ফেরা দিয়ে। ভোরের আলো ফোটেনি তখনও। সে ফিরছে খুব ধীরে, মনটাও বিষণ্ণ। আকাশ মেঘলা, তারা নেই, কেমন একটা চাপা বাতাস বইছে, দৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। এই যে প্রকৃতির বর্ণনা, এটা কি শুধু পরিবেশ তৈরির জন্য, নাকি এর থেকে বেশি কিছু? না না, শুধু পরিবেশ তৈরি নয়। আসলে বঙ্কিমচন্দ্র এখানে প্রকৃতিকে ব্যবহার করছেন মাতঙ্গিনীর মনের অবস্থাটা বোঝানোর জন্য। মানে তার মনের ভেতরে যে দ্বন্দ্ব চলছে, একদিকে মাধবের সাথে দেখা করার স্মৃতি, আবার অন্যদিকে পাপবোধ, একটা অপরাধবোধ কাজ করছে। হুম। বাইরের এই আসন্ন ঝড়ের পরিবেশটা ভেতরের এই মানসিক টানাপোড়েনকেই যেন আরও স্পষ্ট করে তুলছে। এটা বলতে গেলে লেখকের একটা দারুণ কৌশল। পাঠক বা শ্রোতা সহজেই চরিত্রটার সাথে একাত্মবোধ করে। আর মাতঙ্গিনী তো নিজের চিন্তায় এতটাই ডুবে আছে যে বাইরের এই থমথমে ভাবটা তার চোখেই পড়ছে না। সে চেষ্টা করছে মাধবের কথা ভুলতে, কিন্তু পারছে না। আবার পরক্ষণেই নিজেকে দোষী ভাবছে সে সবার কাছেই ঘৃণার পাত্রী। এই অপরাধবোধটা খুব তীব্র, তাই না? খুবই তীব্র, এবং এটা তার চরিত্রের একটা অংশও বটে। এই সময়েই, যখন সে এইসব ভাবছে, তখন বিপদটা যেন আরও বাস্তব হয়ে ওঠে। করুণা তাড়া দেয়, ঝড় আসছে, আর হঠাৎ তারা পায়ের শব্দ শুনতে পায়। নির্জন রাস্তায় পায়ের শব্দ। করুণা তো ভয় পেয়ে যায়, ডাকাতের ভয়। হ্যাঁ, সেই সময়ে গ্রাম বাংলার যা পরিস্থিতি ছিল, তাতে এই ভয়টা খুবই স্বাভাবিক। এখানে ভয়টা দু রকমের। একদিকে প্রকৃতির ভয়, ঝড় বৃষ্টির, অন্যদিকে মানুষের ভয়, ডাকাত বা অন্য কোনো বিপদের। করুণার ভয়টা খুব বাস্তব। ঠিক। বঙ্কিমচন্দ্র এখানে শুধু গল্পের থ্রিল বাড়াচ্ছেন না, সেই সময়ের সামাজিক নিরাপত্তাহীনতার ছবিটাও তুলে ধরছেন। একদম। তারপর তো ঝড়টা এসেই গেল। প্রচণ্ড বাতাস, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, আর ঝমঝম করে বৃষ্টি। তারা আশ্রয়ের জন্য একটা তেঁতুল গাছের দিকে এগোয়। আর ঠিক তখনই বিদ্যুতের আলোয় দেখে গাছের নিচে একজন দাঁড়িয়ে, লম্বা একটা পুরুষ মূর্তি। উফ, দৃশ্যটা ভাবলেই কেমন যেন লাগে। খুবই নাটকীয় একটা মুহূর্ত। হ্যাঁ, করুণা তো ভয়ে চিৎকার করে মাতঙ্গিনীকে টেনে বাড়ির দিকে দৌড় লাগায়। ঝড় বৃষ্টির মধ্যে এই ছুটে পালানো দারুণ একটা দৃশ্যকল্প। সত্যি তাই। কে ওই লোকটা? কেন দাঁড়িয়ে? এই প্রশ্নগুলো তখন থেকেই মনে আসতে শুরু করে। একটা রহস্য তৈরি হয়। বাড়ি পৌঁছে মাতঙ্গিনী কিন্তু বেশ মাথা ঠান্ডা রাখে। সে করুণাকে নিজের কাছে রাখে না, বিপদ বাড়তে পারে ভেবে। তাকে বলে কনকদের বাড়ির বারান্দায় রাতটা কাটিয়ে সকালে চলে যেতে। এখানে তার বিচক্ষণতা দেখা যায়, অন্যের কথাও ভাবছে। হ্যাঁ, নিজের চরম বিপদের মুখেও সে করুণার সুরক্ষার কথা ভাবছে। এটা মাতঙ্গিনীর চরিত্রের একটা অন্য দিক তুলে ধরে। বেশ শক্ত মনের পরিচয়। এরপর মাতঙ্গিনী নিজের ঘরে ঢুকে। সে একই কৌশলে দরজা খোলে, যেভাবে রাজমোহন আগে খুলেছিল, খুব সাবধানে, নিঃশব্দে। কিন্তু ঘরে ঢুকেই সে টের পায় সে একা নয়। ঠিক তখনই রাজমোহন ঘরে ঢুকে। ছায়ার মতো তাকে অনুসরণ করে এসেছে। হ্যাঁ, এবং ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়, হুড়কো লাগিয়ে দেয়। এই জায়গাটা সাংঘাতিক, দমবন্ধকর একটা পরিবেশ তৈরি হয়। একদম। এই নিঃশব্দে পিছু নেওয়া, দরজা বন্ধ করে দেওয়া, এটা রাজমোহনের ঠান্ডা মাথার হিংস্রতার পরিচয় দেয়। সে যে কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছে সেটা বোঝা যায়।
মাতঙ্গিনী সেখানে যেন একেবারে বন্দী হয়ে গেল। এটা সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজের একটা ভয়ঙ্কর ছবিও বটে, স্ত্রীর ওপর স্বামীর অবাধ অধিকার। তারপর রাজমোহন আলো জ্বালে, তক্তপোষে বসে স্থির চোখে হিংস্র দৃষ্টিতে মাতঙ্গিনীর দিকে তাকিয়ে থাকে। বাইরে ঝড়ের গর্জন আর ঘরের ভেতরে এই পিনপতন নীরবতা ভাবা যায়, কিন্তু লেখক বলছেন মাতঙ্গিনী ভয় পেলেও একেবারে ভেঙে পড়েনি, বরং সগর্বে দাঁড়িয়ে আছে। তার সৌন্দর্য আর সাহস যেন কমেনি। এটা কি তার স্বাভাবিক দৃঢ়তা, নাকি মরিয়া হয়ে ওঠা? আমার মনে হয় দুটোই। মাতঙ্গিনীর চরিত্রে আমরা সাহস আর দুর্বলতা দুটোই দেখেছি। এখানে তার এই দাঁড়িয়ে থাকাটা হয়তো আত্মরক্ষার একটা চেষ্টা। সে তো জানে তার স্বামী কেমন ভয়ঙ্কর। আবার এটাও হতে পারে তার ভেতরে তেজটা বিপদের মুখে বেরিয়ে আসছে, যেমন সে মাধবকে বাঁচাতে যাওয়ার সময় দেখিয়েছিল। এরপর রাজমোহন কথা বলে, তাকে হতভাগী বলে সম্বোধন করে, জিজ্ঞেস করে সে উপপতির কাছে গিয়েছিল কিনা, মানে প্রেমিকের কাছে। মাতঙ্গিনী চুপ, কিন্তু যখন রাজমোহন সরাসরি মাধবের নাম নেয়, হ্যাঁ, তখনই মাতঙ্গিনী আর নিজেকে ধরে রাখতে পারে না। সে স্বীকার করে, কিন্তু কারণটা পাল্টে দেয় পুরো ছবিটা। সে বলে মাধবের কাছে গিয়েছিল তাকে বাঁচাতে, রাজমোহনের ডাকাতির প্ল্যানটা ফাঁস করে দিতে। এই স্বীকারোক্তিটা তো একটা টার্নিং পয়েন্ট, তাই না? অবশ্যই, বিরাট বড় একটা টার্নিং পয়েন্ট। এখানে মাতঙ্গিনীর চরিত্রটা অন্য মাত্রায় চলে যায়। সে শুধু প্রেমিকা নয়, সে একজনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে। হ্যাঁ, হয়তো মাধবের প্রতি টাল আছে, কিন্তু মূল কাজটা সে করেছে জীবন রক্ষার জন্য। এটা রাজমোহনের অসতী অভিযোগের বিরুদ্ধে একটা খুব জোরালো জবাব। নৈতিকভাবে সে অনেক উঁচুতে। কিন্তু রাজমোহন কি এই ব্যাখ্যা মানবে? সে যা বলে তা তো আরও ভয়ঙ্কর। একদমই না, সে তো আরও সাংঘাতিক কথা বলে। সে জানায়, যেদিন থেকে মাতঙ্গিনীর রূপ তার কাছে অসহ্য মনে হয়েছে, সেদিন থেকেই সে তাকে চোখে চোখে রেখেছে। মাতঙ্গিনীর মনের খবর, মাধবের প্রতি তার দুর্বলতা সব নাকি রাজমোহন আগে থেকেই জানত। ভাবা যায়, এটা শুধু সন্দেহ বা রাগ নয়, এটা একটা অসুস্থ অধিকারবোধ, একটা কনস্ট্যান্ট নজরদারি। শুধু তাই নয়, সে বলছে সেদিন বিকেল থেকে মাতঙ্গিনী বেরোনোর পর পুরো সময়টা, মানে বাগানে যাওয়া, মাধবের বাড়ির খিড়কি পর্যন্ত যাওয়া, ঝড় বৃষ্টিতে ফেরা, সবটা সময় রাজমোহন তাকে ফলো করেছে। তাহলে তেঁতুল গাছের নিচে দাঁড়ানো লোকটা? হ্যাঁ, রাজমোহনই ছিল। হ্যাঁ, এটা জানার পর রাজমোহনের চরিত্রটা আরও জটিল আর ভয়ঙ্কর হয়ে ওঠে। সে যেন একটা শিকারী, যে তার শিকারকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। বঙ্কিমচন্দ্র এখানে শুধু একজন হিংসুটে স্বামী দেখাচ্ছেন না, তিনি পুরুষতান্ত্রিক মানসিকতার একটা চরম, প্রায় প্যাথোলজিক্যাল রূপ তুলে ধরছেন। যেখানে স্ত্রীকে নিজের সম্পত্তি ভাবা হয়, তার ব্যক্তিগত চিন্তা বা স্বাধীনতার কোনো জায়গাই নেই। রাজমোহনের এই আহত গর্ব, পশুসুলভ হিংসা আর এই ঠান্ডা নজরদারি সব মিলেমিশে একাকার। ঠিক। এরপর রাজমোহন যখন তাকে সরাসরি অসতী বলে, মৃত্যুর হুমকি দেয়, বলে যে ছুরি সানিয়ে রেখেছে, তখন মাতঙ্গিনী কি করে? তখন সে যেন শেষ চেষ্টা করে, মরিয়া হয়ে ওঠে। সে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে স্বীকার করে, আমি তাহাকে ভালোবাসিয়াছি। সে বলে এই ভালোবাসা অনেক দিনের, খুব গভীর। সে এও বলে যে সে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল, নিজেকে সামলাতে পারেনি, তাই মুখ দিয়ে কিছু কথা বেরিয়ে গেছে, কিন্তু এর বেশি সে কোনো দোষ করেনি। আর তারপর সেই প্রশ্নটা, আমাকে কি তোমার বিশ্বাস হয়? এই স্বীকারোক্তি আর এই প্রশ্নটা কি বলবেন? এটা একই সাথে অবিশ্বাস্য রকম সাহসী আর করুণ একটা মুহূর্ত। মানে সেই যুগে দাঁড়িয়ে একজন বিবাহিত মহিলার পক্ষে এই ভালোবাসার কথা সরাসরি স্বীকার করাটা প্রায় অচিন্তনীয়। কিন্তু সে এটা করছে, আবার একই সাথে সে তার সতীত্ব রক্ষারও চেষ্টা করছে। বলছে, ভালোবাসাটা মনে, প্রকাশ শুধু কথায়, কাজে নয়। আর ওই প্রশ্নটা, আমাকে কি তোমার বিশ্বাস হয়, এটা শুধু রাজমোহনকে করা প্রশ্ন নয়, এটা যেন নিয়তির কাছে, সমাজের কাছে তার শেষ আবেদন। সে জানে এই পুরুষতান্ত্রিক সমাজে তার কথার দাম নেই, তার অসহায়তাটা এই প্রশ্নে ফুটে ওঠে। কিন্তু রাজমোহনের উত্তর তো আমরা জানি, নির্মম, সংক্ষিপ্ত না। সে কোমর থেকে লুকানো ছুরিটা বের করে, মাতঙ্গিনী ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ছুরিটা তার বুকের দিকে নেমে আসছে। ঠিক সেই মুহূর্তে? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে জানালায় প্রচণ্ড শব্দ, ঝাঁপ খুলে যায়, আর দুজন বিশালদেহী লোক, কালো, কুস্তিগির মতো দেখতে, ঘরের মধ্যে লাফিয়ে পড়ে। তাদের চোখগুলো লাল, যেন আগুন বেরোচ্ছে। কারা এরা? এখানেই তো পরিচ্ছেদ শেষ।
একটা চরম মুহূর্তে। এটাই ক্লাসিক ক্লিফ হ্যাঙ্গার। এই দুজনের আকস্মিক প্রবেশ পুরো ঘটনাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরা কারা? রাজমোহনের ডাকাত দলের লোক যারা তাকে ডাকতে এসেছে, নাকি অন্য কেউ মাতঙ্গিনীকে বাঁচাতে এসেছে, নাকি নতুন কোনো বিপদ? এই প্রশ্নগুলো নিয়েই পাঠক বা শ্রোতাকে পরের পরিচ্ছেদের জন্য অপেক্ষা করতে হয়। তাহলে দেখা যাচ্ছে এই দশম পরিচ্ছেদটায় শুরু হয়েছিল মাতঙ্গিনীর মনের ভেতরের ঝড় দিয়ে, তারপর এলো প্রকৃতির ঝড়, তারপর ঘরের ভেতরে সংঘাতের ঝড়, আর শেষ হলো একদল রহস্যময় লোকের আগমনে, যা এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। একদম। পুরো পরিচ্ছেদ জুড়ে একটা রুদ্ধশ্বাস গতি। মাতঙ্গিনীর প্রেম, তার অপরাধবোধ, আবার তার সাহস, অন্যদিকে রাজমোহনের অন্ধ ক্রোধ, তার নজরদারি, তার হিংস্রতা। শুধু ঘটনার ঘনঘটা নয়, চরিত্রগুলোর ভেতরের দিকগুলো খুব জোরালোভাবে বেরিয়ে এসেছে। আর শেষটা তো অসাধারণ, পাঠককে বা শ্রোতাকে টান টান উত্তেজনা রেখে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটা শুধু একটা গল্প নয়, এটা ১৯ শতকের সমাজ, সম্পর্কের জটিলতা আর মানব চরিত্রের কিছু অন্ধকার দিক নিয়ে সোচতে বাধ্য করে। আচ্ছা, তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। মাতঙ্গিনী যে বলল সে ভালোবাসার ঘোরে শুধু কিছু কথা বলেছে, তার বেশি দোষ করেনি, এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য মনে হয়? আর সেই সময়ের প্রেক্ষিতে তার এই স্বীকারোক্তি কতটা সাহসী ছিল, আর কতটা হয়তো মরিয়া ডিফেন্স ছিল? ভাবার বিষয়। আর ওই যে দুজন লোক এলো শেষে, তাদের উদ্দেশ্য কি হতে পারে? তারা কি মাতঙ্গিনীর রক্ষাকর্তা, নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? এই প্রশ্নগুলো নিয়েই আপনারা ভাবতে থাকুন। বঙ্কিমচন্দ্রের লেখা তো সবসময়ই আমাদের ভাবায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।